আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে থেকে আমাদের নতুন এক যাত্রা শুরু হলো। এখন থেকে আমরা ভয়ঙ্কর ভূতের গল্পগুলো আপনাদের মাঝে শেয়ার করব। এজন্য আপনাদের সাপোর্ট আর ভালোবাসা কামনা করছি। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন। আজকে আমরা ভয়ঙ্কর 3টি ভূতের গল্প শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরি না করে আজকের গল্পগুলো শুরু করা যাক। গল্প নাম্বার 1। এত বড় বাসায় তুই একা থাকবি কিভাবে? ভয় লাগবে না তোর? বলতে বলতে আমার দিকে তাকালো প্রাপ্তি। আমি আইডি শ্রিন্তি। ডিভোর্সের পর ফ্যামিলির সাথে থাকাটা কঠিন হয়ে গেছে। আত্মীয় স্বজনের তাচ্ছিল্যের সাথে কথা বলে বাবা মাকে ছোট করা নিজের চোখে দেখতে মোটেও ভালো লাগছিল না। তাই আলাদা বাসা ভাড়া নিয়ে থাকবো ভেবেছিলাম। আমি একটা সুপার শপে সেলস গার্লের চাকরি করি। সেখানে আমার কলিগ প্রাপ্তির সাথে পরিচয় হয় এবং তারই এক চাচার বাসা ভাড়া নেই আমি আজ বাসায় শিফট হচ্ছি। একতলা বাড়িটা বেশ চমৎকার দেখতে। বাড়িটি 3টি কামরা বিশিষ্ট, সামনে খোলা বারান্দা। বাড়ির এক পাশে বেড়ে উঠে গেছে ছাদের সিঁড়ি। সুবিশাল ছাদের এক পাশে লোহায় মরিচা ধরে একটা পুরনো দোলনা ঝুলানো। এত বড় বাড়ির ভাড়া মাত্র 5,000 টাকা শুনে বেশ অবাক হয়েছিলাম। এখন সামনাসামনি দেখে আরো বেশি অবাক হয়েছি। প্রাপ্তিকে বললাম, ভয় লাগলে তোকেও রেখে দিব আমার সাথে, বলেই হাসতে লাগলাম। প্রাপ্তি বলল, রিন্তি, আমি শুনেছি এই বাড়িতে কেউ বেশি দিন থাকতে পারে না। জিনভূত আছে এ বাড়িতে, মাঝে মাঝে সব ভুতুরে কাণ্ড ঘটে। বলতে বলতে হেসে ফেলল প্রাপ্তি। আমি বেশ ঘাবড়ে গেলেও সেটা প্রকাশ করলাম না। শত হলেও ভূত প্রেতের ভয় পায় না এমন কেউই নেই। সেদিনের মতো বাসায় সব গুছিয়ে উঠে পড়লাম। বেশ ভালোই চলছিল দিনগুলো। সারাদিন জব করে সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাসায় ফিরে এভাবেই কাটিয়ে দিচ্ছিলাম। একদিন সন্ধ্যায় বাসায় ফিরে যখন দরজার তালা খুলছি, তখন ভেতর থেকে এক মেয়েলি কণ্ঠে কান্নার আওয়াজ পাচ্ছিলাম। তড়িঘড়ি করে দরজা খুলে ভেতরে ঢুকতেই সব স্বাভাবিক। বিষয়টা নিয়ে তেমন একটা ভাবলাম না। গত রাতে হরর মুভি দেখেছি, এখন এইগুলোই হ্যালুসিনেট হচ্ছে ভাবলাম। গোসল করার জন্য বাথরুমে ঢুকলাম। শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছি নিচে। চারপাশে কেমন পানির শব্দ ছাড়াও একটা ফিসফিসানি শুনতে পাচ্ছি। ভয় তাড়াতাড়ি গোসল ছেড়ে বের হলাম। এক মগ করা করে কফি পান করা দরকার। মাথাটা কেমন ভার ভার লাগছে। কফি বানিয়ে বারান্দায় গিয়ে বসলাম। ফেসবুকে স্ক্রল করছি আর কফি পান করছি। এমন সময় ছাদের সিঁড়ি বেয়ে একটা লম্বা কালো ছায়া আচমকা উপরে উঠে গেল। আমি স্পষ্ট খেয়াল করেছি। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি প্রাপ্তিকে ফোন করলাম। আজরাতটা আমার সাথে এসে থাকতে বললাম। সে জানালো একটা কাজ আছে, সেখান থেকে ফিরে আমার বাসায় চলে আসবে রাত 10টার মধ্যে। আমি তখন খুব ভয় পাচ্ছিলাম, তাই এই সময়টুকুর জন্য বাবার বাসায় চলে গেলাম। তবে সেখানে গিয়ে কাউকে ব্যাপারটা জানাইনি। মা গরুর মাংস রান্না বসালো আমাকে দেখে। আমি রাতে খাওয়া দাওয়া শেষ করে প্রাপ্তিকে কল করলাম। সে জানালো কিছুক্ষণের মধ্যেই আমার বাসায় পৌঁছে যাবে। আমি প্রাপ্তির জন্য কিছুটা গরুর মাংস বক্সে নিয়ে নিলাম। বাসা থেকে বের হতে হতে প্রায় 9:30 বেজে গেছে। বাবা ব্যবসার কাজে শহরের বাইরে থাকেন, একাই বাসাতে ফিরতে হচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে, নয় প্রাপ্তি বাসার সামনে অপেক্ষা করতে হবে। আমার বাসাটা একটু গ্রাম্য এলাকায়। রাস্তা থেকে বেশ খানিকটা ভেতরে। সরু পথ যাওয়ার পথ আমার বাসা, তাই পায়ে হেঁটে যেতে হয়। সরু পথটা দিয়ে হাঁটছি। আপাতত ভয়ের চিন্তা ভাবনা মাথায় নেই। আমিরের সাথে বিয়ের পরের কিছু কথা মনে পড়ে গেল। মানুষটা একটা সময় কত ভালোবাসতো আমায়, অথচ সেই মানুষটাই কিভাবে চিট করলো আমার সাথে। প্রাক্তন প্রেমিকার সাথে পরকীয়ায় জড়িয়ে পড়লো আমার অজান্তেই। হঠাৎ ভাবনা ছেদ পড়লো কারো হাঁটার শব্দে। হ্যাঁ, তাই তো, কে একজন পিছু নিয়েছে আমার। আমি শুনেছি রাতের বেলা পিছনে কারো উপস্থিতি টের পেলে পিছনে ফিরতে হয় না। আমি দরদর করে ঘামছি। আচ্ছা, পিছনে ফেরা কি উচিত হবে? না, যত যাই কিছুই হয়ে যাক, পিছনে ফেরা যাবে না। একরকম দৌড়েই বাড়ির সদর দরজায় ঢুকলাম। চাঁদের আবছা আলোয় একটা অবয়ব দেখতে পাচ্ছি। আরেকটু কাছে গিয়ে বুঝলাম প্রাপ্তি দাঁড়িয়ে আছে। নিজের উপর নিজেই হাসি পাচ্ছে। এত ভীতু স্বভাবের তো নয় আমি। আজকাল বড্ড ভীতুর ডিম হয়ে যাচ্ছি। কিরে, বাসার সামনে দাঁড়িয়ে আছিস, অথচ আমাকে একটা কল দিলি না যে? অবাক হয়ে বললাম আমি। মুচকি হেসে প্রাপ্তি বলল, মোবাইলে ব্যালেন্স শেষ। তাছাড়া বেশ ভালোই লাগছিল চারিপাশটা। শহরের কোলাহল থেকে মুক্ত, খুব রিফ্রেশ লাগছে। আমি মনে মনে ভাবলাম, কি বলে ওই সব? সেদিনে তো কত ভয় পাচ্ছিল, আমাকেও ভয় দেখাচ্ছিল। আমি বললাম, প্রাপ্তি, কিছু কথা বলার আছে তোকে, আগে বাসার ভিতরে চল। এই বলে দরজা তালা খুললাম আমি। প্রাপ্তি বলল, পরে কথা হবে, আগে ঝটপট গরুর মাংসটা খেতে দে, বড্ড খিদে পেয়েছে রে। এই বলে জিভ দিয়ে চুক চুক করে আওয়াজ করে উঠল প্রাপ্তি। আমি হকচকিয়ে ঘুরে দাঁড়ালাম এই কথা শুনে। গরুর মাংসের কথাও কিভাবে জানলো? বললাম, কিরে, তুই বুঝলি কিভাবে গরুর মাংস আছে বক্সে? এই কথাই যেন খানিকটা বিরক্ত হলো প্রাপ্তি। কোনো কথা না বলে ড্রয়িং টেবিলে রাখা টিফিন বক্স খুলে
গপ গপ করে খেতে লাগলো গরুর মাংস। খাওয়া শেষে বলল পানি দে। হতবাক হয়ে পানির গ্লাসটা সামনে বাড়িয়ে দিলাম। ঢকঢক করে পানি খেয়ে ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, এবার বল কি কথা বলবি। এবার কেমন যেন অদ্ভুত অনুভূতি হতে লাগলো আমার। মনে হচ্ছে বাসাটাতেও হঠাৎ খুব ঠান্ডা লাগছে। মনে হচ্ছে আমার কাছেই অপরথিপ কিছু একটা ঘুরে বেড়াচ্ছে। তারপরেও চেষ্টা করলাম ভয় তাড়ানোর জন্য। আমি ভূত প্রেত তেমন একটা বিশ্বাস করি না, তবে আর সবকিছুতেই কেমন যেন ভয় লাগছে। সব ভয়রা যেন দল বেঁধে তাড়া করছে আমাকে। প্রথমে মেয়েলি কণ্ঠে কান্না, তারপর বাথরুমের ফিসফিসানি এবং ছাদের সিঁড়িতে কারো অবয়ব দেখাটা খুব অদ্ভুত লাগছে। এখন মনে হচ্ছে আসলে এই বাড়িতে কিছু একটা আছে। আমি প্রাপ্তিকে বললাম, প্রাপ্তি তোর কথাই সত্যি মনে হচ্ছে। এই বাসায় অ্যাবনর্মাল কিছু একটা আছে, এটা আমি নিশ্চিত। তাই নাকি? দেখলি তো আমার কথা সত্যি হলো, বলেই খিলখিল করে হেসে উঠল প্রাপ্তি। প্রাপ্তির আচরণের এমন পরিবর্তন এখন রীতিমতো আমাকে ভয় পাইয়ে দিচ্ছে। হঠাৎ এমন অদ্ভুত আচরণ করছে কেন? রাতে আর তেমন কথা বাড়ালাম না আমি। দুজন যার যার মতো গিয়ে শুয়ে পড়লাম। বিছানায় কিছুক্ষণ ওপাশ ওপাশ করে কখন যে ঘুমিয়ে পড়লাম টের পেলাম না। হঠাৎ মাঝরাতে আবার ওই মেয়েলি কণ্ঠের শব্দে ঘুম ভেঙে গেল। বিছানায় হাতড়ে মোবাইলটা হাতে নিলাম। রাত 3:30 বাজে। পরক্ষণেই খেয়াল করলাম প্রাপ্তি বেশ কয়েকটা মেসেজ লিখেছে। সরি দোস্ত, আজকে আর আসতে পারলাম না, কিছু কাজের ব্যস্ততায় আটকে গিয়েছিলাম। আগামীকাল সব থেকে একসাথে তোর বাসায় যাব কেমন? মেসেজ পড়ে স্তব্ধ হয়ে গেলাম। তাহলে এখন পাশের রুমে কে ঘুমাচ্ছে? বিছানা ছেড়ে দ্রুত উঠলাম। যেভাবেই হোক এখন এই বাসা থেকে বের হতে হবে। রুমের দরজা খুলে সদর দরজা পর্যন্ত যাওয়ার পর হঠাৎ পিছন থেকে প্রাপ্তিরূপে শয়তানটা দেখে বলল, কিরে কই যাস? পরক্ষণে ইলেকট্রিসিটি চলে গেল। একরাশ অন্ধকার আমাকে যেন ঘিরে ফেললো। তারপর আমার আর কিছু মনে নেই। পরের দিন নিজেকে বাবার বাড়িতে আবিষ্কার করলাম। মার কাছে জানতে চাইলাম আমি এখানে কি করে। মা বলল, প্রাপ্তি নাকি আমার বাসায় গিয়ে দেখে আমি দরজার সামনে বেহুশ হয়ে পড়ে আছি। তারপর সে সোজা আমাকে বাড়িতে নিয়ে আসে। পরম মুহূর্তেই ভাবলাম তাহলে ওটা কি ছিল? সত্যিই কি এমন কিছু আছে যা আমরা অনেকেই বিশ্বাস করি না? তো এই ছিল আজকের আমাদের প্রথম গল্প। আশা করি গল্পটা আপনাদের ভালো লেগেছে। গল্পগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের দ্বিতীয় গল্পটা শুরু করা যায়। আমার বাসা সোনারগাঁও। এলাকার নাম কালাদরকা। আমাদের এলাকায় অনেক মাজার শরীফ আছে। প্রতি বছর দূর দূরান্ত থেকে অনেক লোক আসে এই মাজার শরীফ পরিদর্শন করার জন্য। এখন মূল ঘটনায় আসি। আমার কাকার নাম সুমন। সে ছোটবেলা থেকেই অনেক সুন্দর, যা চোখে পড়ার মতো। লেখাপড়া ছেড়ে অল্প বয়সে আমার আব্বুর সাথে কাজে লেগে যায়। যখন তার বিয়ের বয়স হলো তখন মেয়েদের বাসা থেকে বিয়ের জন্য প্রস্তাব আসতো ওনার জন্য। কিন্তু আমার দাদি তখন বিয়ে করাতে চাইতো না। আমার কাকার অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল। এমনকি একটি মেয়েকে আমার কাকা একদিন আমাদের বাসায় এনেছিল। মেয়েটিও দেখতে অনেক সুন্দর ছিল, পা পর্যন্ত লম্বা চুল, কিন্তু খাটো ছিল। আমার আম্মু তাকে আপ্যায়ন করে বাসায় পাঠিয়ে দেয়। হঠাৎ কাকার বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যায় আর কাকা বিদেশে চলে যায়। কিন্তু কাকা সেখানে 15 দিনও থাকতে পারেনি। তার শারীরিক অবস্থা এত খারাপ হয়ে পড়ে যে কাকার মালিক তাকে দেশে পাঠিয়ে দেয়। তো রওনা হয়ে আবার কল দিল। আমরা এয়ারপোর্টে অপেক্ষা করছিলাম। হঠাৎ শুনলাম কাকা প্লেনের মধ্যেই বেশ অসুস্থ হয়ে গেছেন। আমরা কাকাকে নিয়ে সোজা হাসপাতালে যাই। সেখানে ডাক্তার কাকাকে দেখে ভয় পেয়ে যান। ডাক্তার যখন ইনজেকশন দিবেন তখনই কাকা চোখ বড় বড় করে গর্জন শুরু করেন। একটা সময় কাকা বেড থেকে হাওয়ায় ভাসতে থাকে। সবার চোখ তো কপালে। আমরা সবাই ভীষণ ভয় পেয়ে যাই। ডাক্তার তখন বললেন ওনাকে এখান থেকে নিয়ে যান, ভালো কোনো কবিরাজ দেখান। তারপর আমরা কাকাকে বাসায় নিয়ে আসি। তাকে কোনোভাবেই সামলানো যাচ্ছিল না। একের পর এক কবিরাজ আনা হয়। তারা 60,000, 70,000, 1 লক্ষ টাকা করে বাজেট করে ঝাড়ফুঁক করতেন, কিন্তু কাকার কোনো উন্নতি হচ্ছিল না। কাকার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। কাকা মেয়েদের মতো আচরণ করত। ফুফির লিপস্টিক নিয়ে ঠোঁটে দিত, মেয়েদের কণ্ঠে কথা বলতো আর বারবার মিষ্টি খেতে চাইতো। আব্বু 10 কেজি 7 কেজি করে মিষ্টি এনে দিতেন। কাকা চোখের পলকে সব মিষ্টি একসাথে খেয়ে ফেলতো। আমরা ভীষণ ভয় পেতাম এসব দেখে। রাতে সুযোগ পেলে কাকা দৌড় দিত। আব্বুরা গিয়ে আবার ধরে আনতেন। এভাবেই দিন দিন কাকার অবস্থা খুব খারাপ হতে থাকে। অধিক সৌন্দর্যের বিশাল দেহের মানুষটার চোখের নিচে কালি পরে শুকিয়ে কাঠ হয়ে যায়। সবাই বলতো কাকা নাকি পাগল হয়ে গেছে। এরপর আমাদের পাশের এলাকার এক হিন্দু মেম্বার কাকাকে দেখতে আসেন। তিনি বলেন আমি ওকে সুস্থ করে দিতে পারবো, আমার 20,000 টাকা লাগবে, সাথে 21 গজ লাল কাপড়, 21 কেজি মিষ্টি আর একটি লাল মোরগ লাগবে। বলা বাহুল্য তিনি আল্লাহকে বিশ্বাস করেন। কোরআন শরীফও অনেকবার খতম দিয়েছেন এবং অনেকগুলো সূরা জানেন, যা অনেক মুসলমানই জানে না। তো আমার আব্বু রাজি হয়ে যায়। ওই দিন তিনি হালকা ঝাড়ফুঁক করে বাসায় চলে যান। পরের দিন আবার আসবেন বলেন, কিন্তু পরের দিন আর তিনি আসেন না। তারপর আমার আব্বু তার বাসায় যান, কিন্তু উনি সরাসরি না বলে দেন তিনি এই কাজ করবেন না।
না বলার কারণ জানতে চাইলে কিছুই বলেন না, এমনকি অ্যাডভান্স দেওয়া টাকাটাও ফেরত দিয়ে দেন। এরপর আমার দাদি উনার কাছে গিয়ে অনেক কান্নাকাটি করে, হাতে পায়ে ধরে রাজি করান। তখন উনি বলেন কাকাকে বদজিনেরা ধরেছে, এই জিনগুলো খুব শক্তিশালী এবং ভয়ঙ্কর। তারা তাকে হুমকি দিয়েছে যাতে তিনি কাকার চিকিৎসা না করেন। জানা যায় কাকার উপর 7 জিনের আসর আছে, সব হিন্দু জিন, আর এই জিনগুলো চালান করেছে কাকার প্রেমিকা, যাকে সে একদিন আমাদের বাসায় এনেছিল। সেই মেয়ের মা ছিলেন জিনের মাতারি, তার কাছে পালিত অনেক বদ জিন ছিল। ওই মেয়েটি জানতে পেরে যায় কাকার একাধিক প্রেমিকা আছে, কাকা তাকে ঠকাচ্ছে। আর আগের বসে সে কাকার উপর বদ জিন চালনা করে, কাকার ঘরে বিভিন্ন জায়গায় এমনকি বালিশের কভারের ভিতরে তাবিজ রেখে যায়। এর ফলে কাকার এই অবস্থা হয়ে যায়। দীর্ঘ 1.5 মাস কাকার চিকিৎসা চলে, কাকা আস্তে আস্তে সুস্থ হতে থাকে। কিন্তু শর্ত ছিল কাকাকে 5 দিনের মধ্যে বিয়ে দিতে হবে। মেয়ে খোঁজা শুরু হয়, কিন্তু কেউই মেয়ে দিতে রাজি হয় না। সবাই বলে কাকা পাগল হয়ে গেছে। হঠাৎ সেই প্রেমিকা এসে বলে আমি তাকে বিয়ে করতে চাই, কিন্তু আব্বু দাদি রাজি হন না, কারণ যে মেয়ে বিয়ের আগে এত কিছু করেছে বিয়ের পর কালো জাদু করবে না তার গ্যারান্টি নেই। অবশেষে আরেক মেয়ে, যার পরিবার আগে বিয়ের প্রস্তাব দিয়েছিল, সবার বিরোধিতা সত্ত্বেও কাকাকে বিয়ে করে। বাসর রাতে জিনগুলো অনেক অত্যাচার করে, তবে পরের দিন কবিরাজের অশেষ কৃপায় আর আল্লাহর রহমতে কাকা সুস্থ হয়ে ওঠেন। উল্লেখ্য যে কবিরাজ কাকাকে সারা জীবনের জন্য কিছু নিয়ম দেন, সেগুলো না মানলে আবার সেই বদজিনেরা আক্রমণ করবে। কবিরাজ সেদিন আমাদের পাওনা টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ওই বদজিনেরা সমস্যা সৃষ্টি করে। তিনি পাথরে হোঁচট খান, আর এতেই তার পুরো ডান পা ফুলে যায় এবং পরে তা কেটে ফেলতে হয়। আর আব্বু তাকে 1 লাখ টাকা দিয়ে আসেন, যদিও এটা তার পায়ের মূল্যের সমান নয়, শুধুমাত্র সাহায্য এটা। তারপর থেকে আল্লাহর অশেষ রহমতে কাকা পুরোপুরি সুস্থ। তো এই ছিল আজকের আমাদের দ্বিতীয় গল্প। আশা করব এই গল্পটাও আপনাদের ভালো লেগেছে। আমরা সব সময় সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার চেষ্টা করব আপনাদের, এজন্য আপনাদের সাপোর্ট আর ভালোবাসা অনেক প্রয়োজন। আশা করব আপনারা আমাদের পাশে সব সময় থাকবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে তৃতীয় গল্পটা শুরু করা যাক। সালটা 2012। আমার বয়স তখন 6 বছর। আমার নাম আরিশা, বাসা রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলায় কোনো এক গ্রামে। কিছু কারণে গ্রামের নামটা প্রকাশ করছি না। আমাদের গ্রামটা ছিল বেশ শুনশান আর নিরিবিলি, গাছগাছালিতে ভরপুর হওয়ায় সূর্যের আলো খুব একটা প্রবেশ করতো না। দিনের বেলাতেও কেমন যেন গা ছমছমে পরিবেশ থাকতো। ঘটনাগুলো আমার নিজের সাথে ঘটে যাওয়া। তো চলুন মূল ঘটনা শুরু করা যাক। আমার দাদু বাড়িটা ছিল বিশাল বড়, প্রায় 34 শতক জমির উপর। আমাদের আশেপাশে তেমন কোনো বাসা ছিল না, যা 2-1টা বাড়ি ছিল, সেগুলো অনেক দূরে দূরে। আমাদের বাড়ির চারপাশে ছিল বিশাল বড় বড় গাছ আর 3টে বড় পুকুর দিয়ে ঘেরা। বেশি গাছগাছালি থাকায় আমাদের বাসায় তেমন একটা আলো প্রবেশ করতো না, আর পরিবেশটাও সবসময় গা ছমছম থাকতো। আমাদের বাসায় তেমন কোনো সদস্য ছিল না, শুধু আমার দাদু দাদি, আমার ছোট ফুপু আর আমার মেজো চাচি থাকতেন। বাকিরা চাকরির সুবাদে বাইরে থাকতেন। তখন ছিল শীতকাল। আমার মেজো চাচি ছিলেন ভরা মাসের গর্ভবতী। এমনই এক মধ্যরাতে আমার চাচির প্রসব বেদনা ওঠে। তিনি একটা মেয়ে সন্তান জন্ম দেন। আমার দাদি আর আমার ছোট ফুপু বাচ্চাটাকে বাইরে উঠানে নিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছিলেন। আমিও তাদের সাথে বাইরে দাঁড়িয়েছিলাম। হঠাৎ আমার চোখ থেমে যায় পুকুরের উপর লেবু গাছের তলায় একটা অবয়বের দিকে। অবয়বটি ছিল একদম কালো কুচকুচে, মানুষের মতো হাত পায়ের গঠন, কিন্তু চেহারা দেখা যায় না। যেহেতু সেদিন চাঁদনি রাত ছিল, তাই আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম অবয়বটিকে। সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমি তখন ছোট ছিলাম, তেমন বুঝতাম না যে ওটা কি ছিল, তাই আমিও এক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়েছিলাম। হঠাৎ করে অবয়বটি আমাকে ইশারা করে তার কাছে ডাকতে শুরু করলো। তখন আমি আমার ছোট ফুপুকে জড়িয়ে ধরে বলি, ফুপু ওটা কি ওখানে দাঁড়িয়ে আছে, আমাদের দিকে তাকিয়ে আছে, আমাকে ইশারা করে ডাকছে। তখন ফুপি বললেন কোথায়। আমি আঙ্গুলের ইশারায় দেখিয়ে দিলাম, কিন্তু তারা দেখতে পাচ্ছিল না। ঠিক তখনই তাদের হাতে থাকা ছোট বাচ্চাটা অনেক জোরে জোরে কান্না শুরু করলো। তখন আমার দাদি আর ফুপু আমাদের নিয়ে ঘরে গেলেন আর দোয়া দরুদ পরে আমাদের দুজনের গায়ে ফু দিলেন। আমার দাদি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাই একটু একটু ঝাড়ফুঁকও জানতেন। সেদিন রাতে আমার গা কেঁপে জ্বর আসে এবং বেশ কয়েকদিন আমি অসুস্থ ছিলাম। পরে এক হুজুর এসে আমাকে ঝাড়ফুঁক করেন। পরে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি। ঘটনা এখানেই শেষ নয়। ওই ঘটনার পর আমার নানু আমাকে নিয়ে আসেন। বলে রাখা ভালো, আমার বাবা চাকরির সুবাদে বাইরে থাকতেন, তাই আমি দাদুর বাড়ি এবং নানুর বাড়ি এই 2 জায়গায় থাকতাম। আমার নানু বাড়ি ছিল শহরের ভিতর। তো এভাবে কিছুদিন ভালোই কেটে যায়। একদিন নানু কাজের সুবাদে অনেক দূরে যান। বাসায় আসতে অনেক রাত হবে। এদিকে নানি তরকারি রান্না করবেন, কিন্তু ঘরে কোনো বাজার নেই, তাই নানি আমাকে বাজারে পাঠান ডিম নিয়ে আসার জন্য। তখন রাত প্রায় 8টার কাছাকাছি। আমার নানু বাড়ি থেকে বাজারে যাওয়ার 2টা রাস্তা ছিল। একটা রাস্তা মেইন রোড দিয়ে 10 মিনিট হাঁটলেই বাজার, আর বিপরীত রাস্তায় একটা বড় জমি পার হলেই বাজার।
তো নানি আমাকে জমি দিয়ে বাজারে নিয়ে যাওয়ার জন্য বের হন বাসা থেকে। লোকমুখে শোনা ছিল যে এই জমিটা ভালো না, অনেক খারাপ কিছু সেখানে থাকে, অনেকেই নাকি দেখেছে। যেহেতু আমার রাশি ভালো না, তাই নানিও আমার সাথে জানো ওই জমির মাছ দিয়ে। জমির মাঝে একটা বাঁশের সাঁকো ছিল, যখন বন্যার পানি উঠতো তখন সবাই ওই বাঁশের সাঁকো দিয়ে চলাচল করত। তো নানির সাথে যখন আমি জমির মাছ দিয়ে যাচ্ছিলাম, তখন দেখে ওই বাঁশের তৈরি সাঁকোর নিচে দোল খাচ্ছে আগের দেখে ওই অবয়বটির উচ্চতা ছিল 10-12 বছরের বাচ্চাদের মতো। আমি অনেকক্ষণ ওর দিকে তাকিয়ে থাকার পর নানিকে বললাম, নানি এত রাতে ওখানে কালো এটা কি দোল খাচ্ছে? নানি বললেন, কোথায় দোল খাচ্ছে? আমি আঙ্গুলের ইশারা করে দেখালাম, ওই যে দেখো। কিন্তু নানি দেখতে পেলেন না, তবে কিছু একটা আন্দাজ করে আমাকে তার বুকের সাথে চাপটে ধরে বাসায় নিয়ে আসলেন। আমাদের ওই দিন আর ডিম কেনা হলো না। তারপর সেদিন আবার আগের মতো আমার জ্বর আসে। পরে নানু এসব শুনে আমাকে একটা বড় মৌলানার কাছে নিয়ে গেলেন। তিনি ঝাড়ফুঁক করে আমার বড় একটা তাবিজ দিলেন এবং বললেন, সাবধানে রাখবেন তাবিজটা। ওখান থেকে বাসায় আসার 2 দিন পরেই আমার গলা থেকে তাবিজটা উধাও হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি। সেদিন বিকালে আমি নানির সাথে বসে খেলা করছিলাম। ঠিক সেই সময় আম্মু ফোন দিয়ে আমার নানিকে বললেন, আরিশা কোথায়? নানি বললেন, আমার সাথে বসে খেলা করছে। তখন আম্মু বললেন, তাহলে আমার সামনে বসে মাংস কে খাচ্ছে? এক পাতিল মুরগির মাংস রান্না করেছি। অফিস থেকে এসে রুম খুলে দেখি আরিশা মাংস খাচ্ছে। পরে নাকি আম্মুর কথা শুনে আমার মতো দেখতে এক জিনিস হাসতে হাসতে রুম থেকে বের হয়ে হঠাৎ উধাও হয়ে যায়। তখনই সবাই বুঝতে পারে ওটা কি ছিল। মাঝে মাঝে নাকি আমাকে খুঁজে পাওয়া যেত না, আবার হঠাৎ করেই আমাকে একসাথে 2 জায়গায় দেখতে পাওয়া যেত। তো এইসব দেখে অতিষ্ঠ হয়ে আমার বাবা মা আমাকে আরেকজন মৌলানার কাছে নিয়ে যায়। আর উনি অনেক বড় মাপের মৌলানা ছিলেন। ওখানে যাওয়ার পর উনি যা বললেন তা শুনতে আমার মা বাবা মোটেও প্রস্তুত ছিল না। উনি বলা শুরু করলেন, আমার মা যখন 8 মাসের গর্ভবতী ছিলেন, তখন আমার দাদু বাড়ির সবাই মিলে বিয়ের অনুষ্ঠানে যাই। বিয়েটা ছিল আমার বাবার ফুফাতো বোনের। বিয়ে শেষ হতে হতে অনেক রাত হয়ে যায়। আর আমার মায়ের শরীরটা বেশ ভালো না থাকায় মা তাড়াতাড়ি বাসায় ফিরতে চায়। তোমার দাদুর এক বোন আমার মাকে নিয়ে বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা করেন। উনি তাড়াতাড়ি বাসায় ফিরে আসার জন্য শর্টকাট রাস্তা বেছে নেন। রাস্তাটি ছিল জঙ্গলের ভিতর দিয়ে, আর আমার মা ছিল ভরা মাসের গর্ভবতী। তো ওনারা আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসে, আর জঙ্গলের ভিতর ছিল একটা শিমুল গাছ। আমার মা কিছুটা হাঁপিয়ে পড়ায় ওই শিমুল গাছটার নিচে এসে বসেন। ওখান থেকেই নজর পড়ে আমার উপর, আর সেদিন থেকে ওটা আমার সঙ্গী হয়ে যায়। মূলত ওইটা ছিল একটা জিনের বাচ্চা, যার বয়স ছিল প্রায় 119 বছর। আমি পেটে থাকা অবস্থায় সে আমার সঙ্গী হয় এবং একটা বন্ধুর মতো সবসময় আমার সাথেই থাকতো। আমারও মনে আছে, আমি ছোটবেলায় একটা বাচ্চার সাথে খেলা করতাম, যে হঠাৎ করে আসতো আবার হঠাৎ করেই উধাও হয়ে যেত। আমার দাদুর আদা বাগান ছিল, সেখানে আমি একটা বাচ্চার সাথে খেলতাম, কিন্তু কেউ আসলে দেখতো আমি একাই খেলছি আর সে হঠাৎ উধাও হয়ে যেত। সে নাকি বিভিন্ন সময় বিভিন্ন রূপ নিয়ে আসতো, এমনকি সে আমাকে পড়াতো। সে নাকি অনেক জ্ঞানী ছিল। ওই হুজুর জানাই, ওই জিনকে কেউ ছাড়াতে পারবে না, এই জিনটা ভালো। আমার সাথে নাকি ভাই বোনের মতো থাকতো। ওই হুজুর আরো বললেন, যখন আমার 12 বছর বয়স হবে তখন নাকি সেটা নিজে থেকেই চলে যাবে। সে মাঝে মাঝে নিজের রূপে আসতো, আর সেই কারণে আমি ভয় পেয়ে মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়তাম। আর আমাকে যে এক সময় 2 জায়গায় দেখা যেত, ওটা নাকি ওই জিনি ছিল যে আমার রূপ নিয়ে বিভিন্ন জায়গায় যেত। তাই আমাকে একই সাথে 2 জায়গায় দেখা যেত, তবে সে কখনো আমার ক্ষতি করেনি। আমার 12 বছর বয়স হওয়ার পর থেকে তাকে আর দেখিনি। এখন কোনো তাবিজ বা ঝাড়ফুঁকের আশ্রয় নিইনি। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি। তবে আমার মনে হয় মাঝে মাঝে সে আমার কাছে আসে, তার উপস্থিতি অনুভব করি, কিন্তু সে আমার কোনো ক্ষতি করে না। তো এই ছিল আজকের আমাদের গল্পগুলো। আশা করি গল্পগুলো আপনাদের ভালো লেগেছে। আর আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর গল্পগুলো আমাদের পাঠিয়ে দিতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের গল্পগুলো সবার সাথে শেয়ার করার জন্য। গল্প পাঠাতে অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন অথবা আমাদের ইমেল করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেসটা হলো sohanofficial111@gmail.com। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।